বাড়িতে কি গাছ লাগাবেন কি গাছ লাগাবেন না, এটা বাস্তুশাস্ত্রে উঠে এসেছে। এই সমস্ত বিষয় নিয়ে তো আজকাল অনেকেই অনেক কিছু জানেন। তো কোন গাছ লাগাবেন না, কেউ কেউ বলছেন বাড়িতে এই সকল গাছ ভুলেও রাখবেন না বা লাগাবেন না। যদি লাগান তাহলে অশান্তি, দুর্ভোগ, অর্থকষ্ট লেগেই থাকবে। এখন কি কি গাছ লাগাবেন না যারা বলছেন তাদের লিস্ট যদি আমি এখন বলি তাহলে মুখস্থ বলা সম্ভব নয়, কারণ এতগুলো নাম বলেছেন তা লিখে নেওয়াটা বাঞ্ছনীয়। আমি হয়তো বলতে পারবো, কিন্তু সত্যিই একটি বিশাল বড় লম্বা লাইন, কমপক্ষে 10-11টি গাছের নাম প্রথমেই বলি। সেটা হচ্ছে ফণি মনসা, 2 নম্বর তেঁতুল গাছ, 3 নম্বর কুল গাছ, 4 নম্বর তাল গাছ, 5 নম্বর শিমুল গাছ, 6 নম্বর বাঁশ গাছ, 7 নম্বর বট গাছ, 8 নম্বর বাবলা গাছ, 9 নম্বর কলা গাছ, 10 নম্বর মেহেন্দি গাছ, 11 নম্বর ডুমুর গাছ। বুঝতে পারছেন, মোটামুটি 11টা পেলাম। আরও যদি অনুসন্ধান করেন তাহলে দেখতে পারবেন আরও অনেক প্রজাতির গাছ লাগাতে নিষেধ করছেন, মানে বাড়িতে, গৃহে। একটি শব্দ পেয়েছেন, গৃহে। বাস্তুশাস্ত্রে নাকি উঠে এসে গৃহে এই সমস্ত গাছ লাগানো যাবে না। যদি লাগান তাহলে কিন্তু আপনার ঝাড়ে বংশ ধ্বংস হয়ে যাবে, অর্থকষ্টে আপনি শেষ হয়ে যাবেন, আপনার চাকরি হবে না, আপনার আয়ু ঠিক থাকবে না, নানান সব বৃত্তান্ত। এখন এই হচ্ছে সাধারণ বক্তব্য, আপনারা খুঁজলে পেয়ে যাবেন। এখন আমার বক্তব্যটা হচ্ছে, যে সমস্ত গাছ গৃহে লাগাতে নিষেধ করেছেন, সত্যি কি তার সম্পূর্ণ অপকারিতা রয়েছে? কোনো উপকারিতা নেই? বা বাস্তুশাস্ত্র এত বড় বোকা? এই সমস্ত যে গাছগুলোর নাম বলেছে এগুলো সবই পবিত্র গাছ। তার ভিতরে হচ্ছে কলা গাছ, পূজা অনুষ্ঠানে লাগে। তার ভেতরে হচ্ছে বাঁশ গাছ। এই যে বাঁশ গাছ দিয়েই প্রথমেই বলি, পরে আমি সব এক একটা করে ব্যাখ্যা করে যাব। তবে সবগুলো বলা সম্ভব নয়, 5 থেকে 6টা আমি মোটামুটি বলে যাব, তার সায়েন্টিফিক্যাল উপকারিতা বা কম বেশি অপকারিতা। কিন্তু যেভাবে অর্থকষ্ট হবে, আপনার দুর্ভোগ হবে, অশান্তি হবে, সংসারে ঝামেলা পেকে যাবে, এই যে দৃষ্টান্ত, এই যে সংলাপ, এই যে সম্প্রচার অপপ্রচারের নিমিত্তে প্রচারিত হচ্ছে, সেটা কিন্তু আমি মানতে রাজি নই। আমি প্রথমেই বলবো, গাছ লাগান, নির্দিষ্ট স্থানে, পরিবেশ বুঝে, একটি সায়েন্টিফিক্যাল ওয়েতে লাগান। শুধু বাস্তুশাস্ত্রের দোষ দিয়ে এই সমস্ত ভড়ংবাজি কথন বচনগুলো শুনবেন না, আর এগুলো সম্প্রচার করবেন না। তা যাই হোক, আমি প্রথমেই যদি বাঁশ গাছের কথাই বলি, বলছে বাঁশ লাগাবেন না গৃহে। যদিও লাগান তাহলে একটু দূরত্বে রাখবেন, কারণ সেখানে ভূত প্রেতের উপদ্রব হয়। তো যাই হোক, তো আমি প্রথমে এই বাঁশের একটু উদাহরণ দিই। এই বাঁশ গাছ থেকে কিন্তু বাঁশি হয়। ভগবান শ্রীকৃষ্ণের হাতে বাঁশি আছে না? তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জীবনে, তার পরিবারে, তার বংশ অর্থকষ্ট যা বোঝায় তা সম্পূর্ণরূপে গ্রাস করবে, দুর্ভোগ, অশান্তি, ঝামেলা। তাই কি আমরা শ্রীকৃষ্ণ চরিত্রে দেখতে পাই এই সমস্ত ঝামেলা তিনি কত যুদ্ধ, কত সংঘর্ষের ভেতর দিয়ে কাটিয়েছেন। বলবেন ওনার হাতে বাঁশি ছিল, তাই কি না? বাঁশের। এই যে একটি বট গাছের কথা বলেন অনেকে, জানেন শাস্ত্রে পরিষ্কার বলা আছে, একটু অধ্যয়ন করবেন। বট গাছ লাগানোর কথা স্বয়ং মহর্ষি বেদব্যাস বলছেন, তার লেখনীতে উঠে এসছে, এবং তা বাড়ির চত্বরে লাগানোর কথাও বলা আছে। তবে কি গাছটি বৃহৎ আকারে, একটি পরিবেশ বা দূরত্ব বজায় রেখে লাগানো উচিত। অনেক ব্যাপার আছে। এবার এটা লাগালেই আপনার অর্থকষ্ট হবে, দুর্ভোগ হবে, এই ধরনের কোন বক্তব্য, এটা আমি মানতে রাজি নয়। তো যাই হোক, আমি প্রথমে ফণি মনসা থেকে শুরু করবো, সব থেকে বাজে জিনিস, মানে বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে নয়, যারা সম্প্রচার করছেন, অপসম্প্রচার করছেন তাদের দৃষ্টিকোণ থেকে। তো ফণি মনসার গাছের উপকারিতা একটু জেনে নিই। দেখুন কত বড় নির্বোধ এই ধরনের প্রচার করছেন। ফণি মনসা গাছ অর্থাৎ ক্যাকটাস জাতীয় গাছ,
ইহা কম বেশি 25 প্রজাতির থেকে 30 প্রজাতির গাছ আছে। মেক্সিকো থেকে শুরু করে দক্ষিণ আমেরিকা পর্যন্ত একটি উপযুক্ত স্থানে প্রচুর পরিমাণে হয়। আমরা জানি আমেরিকা একটি ধনী রাষ্ট্র। আমরা জানি বিভিন্ন হোটেলে, বিভিন্ন রেস্টুরেন্টে, বড় বড় দামি জায়গায় 5 স্টার থেকে শুরু করে এইসব ক্যাক্টাস জাতীয় জিনিস কিন্তু বাঁশ জাতীয় জিনিস লাগানো হয়। তাহলে সেখানে অর্থ কষ্টের শেষ থাকবে না। মনে হয় এটা সম্পূর্ণ অদূরদর্শী। তো যাই হোক, বলছে এই ফণিমনসা গাছ হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফণিমনসার যে নির্যাস তা গ্যাস্ট্রিক, চুলকানি, ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। এবার বলেছে, কেউ কেউ বলেছে যে এটা ঘরে তো একদমই রাখবেন না, আশেপাশে রাখবেন না, তার কারণ কাঁটা আছে। হ্যাঁ, আমিও প্রথমেই বলবো ভীষণ কাঁটা আছে, কারণ এই ফণিমনসার পাতাটা কণ্টকে পরিণত হয়, কাঁটায় পরিণত হয়। কেন হয়, কোন কারণে হয় জানেন? এটা মরুভূমি অঞ্চলে সাধারণত আমরা মনে করি এটা হচ্ছে তার যে মরুভূমিতে বাস করবার জন্য যে শক্তিটা রাখা দরকার, সেটা এই কাঁটা প্রতিরোধক হিসেবে কাজ করে। তা যাই হোক, সেটা অন্য বিষয়। তো এই ফণিমনসা গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে, অক্সিজেন নিঃসরণ করে, আর ঘরের ভেতরের যে বায়ু থাকে, দূষিত বায়ু, সেটা কি করে? দূষণ কমায় এবং পরিবেশকে সতেজ রাখে। আমরা ফণিমনসা সম্পর্কে এটা পেয়েছি। পরিবেশ বিজ্ঞানীরা বা বড় বড় বিশেষজ্ঞরা এটা বলছেন যে ফণিমনসা মানসিক স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে ভীষণ উপকার। গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রকৃতির সংস্পর্শে মানসিক প্রশান্তি বৃদ্ধি পায়। তাছাড়া এই ফণিমনসা বাড়ির শোভা বৃদ্ধি করে, হোটেল বলুন, রেস্টুরেন্ট বলুন, যা কিছু, যদি একটু সাবধানতার সঙ্গে রাখা যায়। আমাদেরও ছোটবেলায় দেখেছি আমাদের পরিবেশে, আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে একেবারে গৃহস্থলী পরিবেশ বলা হয়, হ্যাঁ, আগানে বাগানে এই ফণিমনসা জাতীয় গাছ হতো। সাধারণত আমরা কখনোই কিন্তু জানিনি বা শুনিনি যে কারোর এই কাঁটা ফুটে গেছে। কম বেশি সামান্য হয়তো এদিক ওদিক হতেই পারে, কিন্তু মারাত্মক দুর্ভোগ, মারাত্মক একটি অশান্তি হয়েছে এরকম কিছু আমরা কখনো জানতে পারিনি, কারণ এটা একটি প্রকৃতির সহজাত ধর্ম। তাছাড়া যদি দেখি আমরা, ফণিমনসা অর্থনৈতিক সুবিধা দিচ্ছে। কেন? এটা এখন এমনভাবে চাষ হচ্ছে, লাল জাতীয় এক ধরনের ফণিমনসা আছে, তার বাজার দরে এখন ভালোই বিক্রি হচ্ছে। তাতে কৃষকদের এখন বিরাট উপকার, অর্থনৈতিক দিক থেকে ভীষণ সাপোর্টিং হচ্ছে। বিজ্ঞান বলছে ফণিমনসাতে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি খনিজ মৌল থাকে। ফণিমনসার ক্যালোরি খুব কম থাকে, বেশিরভাগ অংশে জলীয় রস, এতে ফ্যাট ও কোলেস্টেরল খুব কম পরিমাণে থাকে। তাই এই গাছে প্রচুর স্বাস্থ্যকর পদার্থ থাকে। এর ফল শুকনো করে হোক বা পিষে হোক গবাদি পশুর খাওয়ানো যায়। আরেকটি বিষয় আমরা জানি, ফণিমনসা জাতীয় যে আরও 2-1টি এরকম গাছ আছে প্রজাতির, সেই গাছ আমাদের কোথাও ছোটোবেলায় দেখেছি হাড় ভেঙে গেলে তার রস লাগিয়ে দিত বা বেঁধে দিত। সত্যি তাই যে এই ফণিমনসা গাছ হাড়ের জন্য খুবই উপকারী। হাড় ক্ষতিগ্রস্ত হলে তা পুনরায় সারিয়ে তুলতে সাহায্য করে। আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে এখন সৌন্দর্যের দুনিয়া, রূপচর্চার দুনিয়া। এই ফণিমনসা গাছে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল থাকে, গুণ থাকে, ফাইটোকেমিক্যাল গুণ থাকে, যার ফলে ত্বকের ক্ষেত্রে ভীষণ উপকারী। এগুলো কিন্তু কম বেশি গবেষণায় উঠে এসছে, এগুলো বানোয়াট তৈরি করার কথা নয়। আর সম্পূর্ণরূপে যদি আমরা ফণিমনসা ঘাটাঘাটি করি তাহলে এটি একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট, অর্থাৎ আয়ুর্বেদে এই ফণিমনসা উঠে এসেছে। আয়ুর্বেদের এই ফণিমনসার নাম কি জানেন? মহাবৃক্ষ। কল্পনাই করতে পারবেন, এটাকে মহাবৃক্ষ বলা হয়। ফণিমনসায় প্রচুর তন্তু থাকে, যা হজম ক্রিয়ায় মানুষকে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে। যদি মধুমেহ রোগ থাকে তাহলেও সেটার ক্ষেত্রে কাজে লাগে। ভাবতে পারছেন, ফণিমনসার শুধু বর্ণনা দিলে এর অন্ত খুঁজে পাওয়া খুব কঠিন। যাই হোক, আর বিশদ বলছি না। এবার আমরা যাব তেঁতুল, যার নাম শুনলে জিভে জল আসে। এই তেঁতুল গাছ বাড়িতে রাখলে বলছে ভূত প্রেতে ভরে যাবে। মানে গৃহের আশেপাশে একদমই রাখবেন না, তাহলে আপনি অর্থকষ্টে শেষ হয়ে যাবেন, দুর্ভোগে শেষ হয়ে যাবেন, অশান্তি, মারামারি, কাটাকাটি, স্বামী স্ত্রী ঝগড়াঝাটিতে সব শেষ হয়ে যাবে।
তেঁতুল গাছ মোটেই রাখা যাবে না। আমি একটু প্রসঙ্গত কথা বলেই রাখি, আমার বাবার একমাত্র মামা, তার সয় সম্পত্তির পরিমাণ যদি এখন জানা যায় তাহলে দেখা যাবে যে 50 বিঘা সম্পত্তির উপরে মালিক। আর পূর্বের যদি সম্পত্তি বলা হয়, অর্থাৎ আমার বড় বাবার যে সম্পত্তি, তাতে এক দাগে এখনও 500 বিঘা সম্পত্তি আছে, তা অনেকে ভাগ বাটোয়ারা করে খায়। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই আমার দাদু আর কি, বাবার মামা, নিজে পরিশ্রম করে প্রায় 30 থেকে 50 বিঘা সম্পত্তি তৈরি করেছেন। লক্ষ টাকা আদি ক্যাশ রয়েছে। একমাত্র সন্তান আর্মির অফিসার, বোঝেন ঠেলা। এবার আর যদি তার ফিশারিজ দেখা যায়, তাহলে ফিশারিজ রয়েছে সব মিলিয়ে কম বেশি জানা যায় যে 25-30 বিঘার মতো ফিশারিজ রয়েছে। সেটা লোকজন রেখে বিভিন্নভাবে করে যায়, সেটা আমার এখন আর অতটা জানকারি নেই। তো এখন দেখা যাচ্ছে যে সোনায় সোহাগা। তো ওই আমার দাদুর অর্থাৎ বাবার মামার বাড়ির একেবারে খোদ গৃহের কোনায় একটা বিশাল বড় আকায় তেঁতুল গাছ ছিল। ওই তেঁতুল গাছের নিচে আমরা প্রচুর খেলা করেছি, দেখেছি। ওই তেঁতুল গাছের তেঁতুল খেয়েছি, তেঁতুল পাতা খেয়েছি। সত্যি কথা বলতে তেঁতুল পাতা ভীষণ উপকারী জিনিস। সুতরাং এবার বুঝতেই পারছেন যারা বলছেন এটা। তবে কিছু কিছু কিন্তু সাইন্টিফিক্যাল ব্যাপার আছে। কোনো কোনো গাছ রাত্রিতে এমন কিছু রাসায়নিক উপাদান পরিত্যাগ করে যা ওই গাছের নিচে থাকলে ক্ষতি হতে পারে। এইগুলো ব্যাপার আছে। যাই হোক, আমরা তেঁতুল গাছের দিকে চলে যাই। তেঁতুল গাছ সম্বন্ধে তথ্য উঠে এসেছে যে তেঁতুল সবচেয়ে বেশি পুষ্টি সমৃদ্ধ, তবে জলবায়ুর পরিবর্তনের জন্য কিছুটা পরিবর্তন হতে পারে। পাকা তেঁতুল কফ ও বায়ুনাশক, খিদে বাড়ায়, উষ্ণ বীর্য হয়। তেঁতুল গাছের ছাল, ফুল, পাতা, বিচি ও ফল সবই ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তেঁতুল বীজের শাঁস পুরনো পেটের অসুখে উপকারী। তেঁতুল পাতার রস কৃমিনাশক, চোখোটা সারায়। মুখে ঘা হলে পাকা তেঁতুল জলে কুলিকুচি করলে উপকার পাওয়া যায়। যদি আমাশয় থাকে, কোষ্ঠবদ্ধতা থাকে বা পেট গরম হয়, সেক্ষেত্রে কিন্তু উপকার করে এই তেঁতুল। তার মানে সহজ কথায় তেঁতুলের যে শরবত হয় তা কোষ্ঠকাঠিন্য দূর করে। আমরা কিন্তু এগুলো খেয়েছি, প্রচুর পরিমাণে খেয়েছি। এবার অনেকের ধারণা আছে এই তেঁতুল খেলে আবার নাকি রক্ত জল হয়ে যায়। ধারণাটি সম্পূর্ণরূপে ভুল। তবে তেঁতুলের ভেতরে কিছু খনিজ উপাদান আছে, রাসায়নিক উপাদান আছে, যেগুলো খেলে, অতিরিক্ত মাত্রায় খেলে সেক্ষেত্রে একটু সাইড এফেক্ট হতে পারে। আরেকটি দারুণ বিষয় হচ্ছে, না বললেই নয়, বলছে তেঁতুল দিয়ে কবিরাজি, আয়ুর্বেদীয়, হোমিও, অ্যালোপ্যাথিক ওষুধ তৈরি করা হয়। পাকা তেঁতুলে মোট খনিজ পদার্থ সব ফলের চেয়ে অনেক বেশি। এবার ভাবুন, সাধারণত গাছ কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, মোট কথা। তাছাড়া তেঁতুল দেহের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। প্রচুর বর্ণনা আছে, এটা বলে পারা সম্ভব নয়। তো সেই জন্য আমি বলছি যে কারা এটা বলছেন, এই গাছ গৃহে লাগানো যাবে না। গৃহে মানে কি ঘরের ভেতরে লাগাবে? কেউ কোনোদিন ঘরের ভেতরে গাছ লাগায়? বড় বড় গাছ লাগায়? বাড়ির একটি গৃহের একটি পরিবেশ থাকে, নির্দিষ্ট একটি ভিটা থাকে, নির্দিষ্ট একটি জায়গা থাকে। এখন যে শর্টেজের দুনিয়া এসছে, এখন যারা বিল্ডিং বাড়ি ফ্ল্যাট আদিতে বাস করেন, সেখানে তো কোনো জায়গা নেই, সেখানে গাছ লাগাবে কোথায়? কমপ্লেক্স করেছে, কমপ্লেক্সের একটি নির্দিষ্ট স্থানে গাছ লাগায়। এর মানে এটা নয় যে বাড়ির ভেতরে গাছ লাগিয়ে দিচ্ছে। গৃহে গাছ লাগাবেন না অর্থটা কি? এই গাছটা রাখবেন না এর অর্থটা কি? গৃহ মানে কি 4 দেয়ালের একটি ঘরকে বোঝায়? আপাত দৃষ্টিতে হ্যাঁ, 4 দেয়ালের একটু ঘরই বোঝালো। তা সেখানে গাছ লাগানো না লাগানোর প্রশ্নটা কোথা থেকে আসে? তার মানে নিশ্চিত বাড়ির চত্বরে গাছটা লাগাবেন না, এই অর্থে ব্যবহার করা যেতে পারে। কিন্তু ঠিক বিজ্ঞানসম্মত হচ্ছে না, এইখানটাই হচ্ছে আমার বক্তব্য। যারা এটা বলছেন, কিভাবে বলছেন, কেন বলছেন, তারপরও বলতে গিয়েও একেবারেই অতিরঞ্জিতভাবে বলছেন যে অর্থকষ্ট, দুর্ভোগের আর কোনো শেষ থাকবে না। ভাবুন এবার, সহজ কথায় তেঁতুলের স্বাস্থ্য উপকারিতা কি? তেঁতুল হজম শক্তি বাড়াতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়াবেটিস কন্ট্রোল করে, তেঁতুল ওজন কমায়, পেপটিক আলসার রোধ করে, হার্ট ঠিক রাখে, ক্যান্সার রোধ করে, ক্ষত সারিয়ে তোলে, ত্বক উজ্জ্বল করে। বাস্তব সত্য এটা। আমরা কিন্তু এখনও এই বয়সে এসে যে ছোটোবেলায় যে খাদ্য খাবার খেয়েছে, বিশুদ্ধ খাদ্য খাবার বাবা মা যেভাবে খাইয়েছেন,
তার ফল কিন্তু এখনও ভোগ করছে। তবে এখন বিষাক্ত দুনিয়া, আরও খারাপ হয়ে যাওয়ার কথা, যতটুকু খারাপ হয়ে যাওয়ার কথা তার থেকে ভগবত কৃপা থেকে বাবা মায়ের বা সেই ছোটোবেলার পরিবেশের গুণে একটু ভালো আছে। বাকিটা এখন তো বিষাক্ত দুনিয়া বলা যায় না। শ্বাস প্রশ্বাসে, দর্শনে, দৃশ্য দর্শন যা কিছু বলছেন, জল থেকে শুরু করে সব কিছুই বিষাক্ত। সুতরাং এখানে কতক্ষণ ভালো থাকতে পারবো বলা খুব কঠিন লোকাচারের ভেতরে। কিন্তু পুরনো চাল যে ভাতে বাড়ে, সেটা কিন্তু ওই পরিবেশের গুণে আমরা যেগুলো খাদ্য খাবার খেয়েছি তাতে কিন্তু তার ফল এখনও ভোগ করছি, এটা মিথ্যা নয়। সুতরাং যারা এই বক্তব্য রাখছেন, কতটুকু জেনে শুনে বলছেন নাকি শুধু ইউটিউব দুনিয়াতে বিজনেস করবার জন্য বলছেন, এই বিষয় নিয়ে কিন্তু একটু বিতর্ক থেকেই যাচ্ছে। আর সব থেকে বড় কথা, তেঁতুল গাছ সে তো কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিচ্ছে এবং অক্সিজেন ত্যাগ করছে। তার মানে কি দাঁড়াচ্ছে? এই এক এক করে সমস্ত গাছগুলো লাগাবেন না, তার মানে কোথায় যাবে গাছগুলো? সৃষ্টিকর্তা লাগিয়েছেন মানুষের জন্য, মানুষের উপকারার্থে। পৃথিবীতে এমন কোনো বস্তু দেখান দেখে যা সঠিকভাবে ব্যবহার করতে পারলে মানুষের উপকারে লাগে না? সবই জীবের জন্য, সবই প্রাণীদের জন্য। ইকোসিস্টেম, বাস্তুশাস্ত্র পড়বার আগে বাস্তুতন্ত্র জানতে হবে, ইকোসিস্টেমটাকে জানতে হবে। আমি এটা জানলাম না, শুধু বাস্তুশাস্ত্র পড়ে উদ্ধার করে দিলাম, এটা লাগাবেন না, ওটা লাগাবেন না। তুমি বাস্তুশাস্ত্রবিদ নাকি? বিজ্ঞানের উপরে মিনিমাম একটু মাথা রাখো, ঠিক রাখো, তবে না বলবে। মিনিমাম বিজ্ঞানটাকে না জানলে কি করে বাস্তুশাস্ত্র বা বাস্তুতন্ত্র জানা যাবে? তবে হ্যাঁ, যে কোনো সঞ্জীবনী বিদ্যাও বলুন, সেখানেও কিন্তু সাইড এফেক্ট হয় আয়ুর্বেদিক সিদ্ধান্ত যদি আমরা দেখি। হ্যাঁ, কোনো কোনো গাছ, বিশেষ করে ধরুন তেঁতুল গাছের কথাই যদি বলি, এমন কোনো রাসায়নিক উপাদান সে নির্গত করছে, যেমন ধরুন সালফার ডাইঅক্সাইডের মতো কিছু বিষাক্ত গ্যাস যদি ছেড়ে দেয়, তাহলে সেটা কি হয়, জীবের জন্য ক্ষতিকারক হতে পারে। এরকম সব কিছু ব্যাপার এসেছে। কিন্তু তার মানে একেবারে গৃহে লাগানো যাবে না, রাখবেন না, অর্থকষ্ট, দুর্ভোগ, নানান কিছু ঘটে যাবে, এ ধরনের কোন বক্তব্য। আমরা যদি পবিত্র চিন্ময় বৃক্ষ তুলসী গাছের কথা বলি, তো সেখানেও তো অনেকটা আমরা দেখতে পাই যে তুলসী পাতা চিবিয়ে চিবিয়ে গাছেন, দাঁতের জন্য ক্ষতি হতে পারে। কোথাও কোথাও এরকমভাবে উঠে আসছে, অনেক ব্যাপার আছে। তাহলে কিভাবে সংজ্ঞায়িত হবে এটা খুব বলা কঠিন। এক বাক্যে এরকম বলা যাবে না বাড়িতে গাছ লাগাবেন না। আমি বলবো ঘরের ভেতরে লাগাবেন না, ঠিক আছে, বড় বড় গাছ ঘরের ভেতরে কেন লাগাবেন? তাহলে তো ঘর বাড়ি নষ্ট হয়ে যাবে। একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় লাগান। হ্যাঁ, বাস্তুশাস্ত্রে যদি দিক নির্দেশনা দিয়ে থাকে তাহলে লাগান, কিন্তু একেবারেই বাড়িতে লাগাবেন না, গৃহে লাগাবেন না, গৃহে রাখবেন না, অর্থকষ্ট দুর্ভোগে ভরে যাবে, এই সমস্ত বক্তব্যগুলো অবান্তর ছাড়া আর কিছু নয়। আর কুল গাছের ক্ষেত্রে যাব, কুল গাছ লাগাতে বারণ করছে, ওই একই বক্তব্য, আপনার সব শেষ হয়ে যাবে। আরে কুল একটি পবিত্র ফল, জগন্মাতা সরস্বতীর পূজায় লাগে। এটা পৌরাণিক কাহিনী হলেও এটা কিন্তু একটু সায়েন্টিফিক ব্যাপার আছে। মাঘ মাস চলে যাচ্ছে, অর্থাৎ ফাল্গুন চৈত্র আসছে, তো এই সময়টা কিন্তু ঋতু চেঞ্জ হয়ে যাচ্ছে, বসন্তকাল আসছে। এই বসন্ত যে রোগ আসে, সেক্ষেত্রে কিন্তু কুল ভীষণ প্রতিরোধক হিসেবে কাজ করে। এই জন্যে কোথাও কোথাও উঠে এসছে, যদি আমরা পৌরাণিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এর সত্যতা আছে যে কুল খাওয়ার বিষয়টা রয়েছে, মা সরস্বতীকে দিতে হবে। এর অর্থটা হচ্ছে আপনি খান কুল, কারণ বসন্ত রোগ আপনাকে ধরতে পারে, নানান কিছু আছে, এগুলো রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে। যাই হোক, কুল গাছের ফল, কুল বা বড়ই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে ভিটামিন সি রয়েছে, ভিটামিন এ রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট সহ অনেক উপকারী উপাদান থাকে। এবার ভাবুন যে কি হচ্ছে। কুলের উপকারিতা আমরা জেনে নিই। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জিভ বা মুখের ঘা কমায়, সাধারণ সর্দি কাশি কমাতে সাহায্য করে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী, ডায়রিয়া, অতিরিক্ত ওজন বৃদ্ধি, রক্তাল্পতা ইত্যাদি রোগ নিরাময় সহায়তা করে, চামড়াকে সতেজ রাখে, যকৃতের নানা রোগ প্রতিরোধে সহায়তা করে, যকৃতের কাজ করার ক্ষমতা বাড়িয়ে তোলে। সব থেকে বড় কথা হচ্ছে যে চামড়া সতেজ রাখে, অর্থাৎ এই যে অকাল বার্ধক্য আসে না, এই অকাল বার্ধক্য প্রতিরোধ করতে সাহায্য করে এই কুল। দেখুন, তার ভেতরেও কিন্তু মাত্রা থাকবে। মাত্রা না রেখে যদি আপনি গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে তো সাইড এফেক্ট হবে, এর দায়বদ্ধতার কারণে। যাই হোক, এবার আমরা তাল গাছে চলে যাচ্ছি। তাল গাছ
একটা জায়গায় শুনছিলাম বলছে বাড়িতে তাল গাছ মোটেই রাখবেন না, কারণ বজ্রপাত হবে বেশি। অথচ পরিবেশ বিজ্ঞানীরা বলছেন যে তাল গাছ বিলুপ্ত হতে চলেছে, বিলুপ্ত হয়েও গেছে। তার ফলে অনেক কৃষক কিন্তু বছরে বহু সংখ্যক কৃষক মারা যান এই বজ্রপাতে, সাধারণ মানুষও মারা যায়। তাই পরিবেশ বিজ্ঞানীরা ধ্যান দিয়েছেন যে তাল গাছ এখন লাগাতে হবে, বা তাল গাছের গুরুত্ব সম্পর্কে তারা প্রচার করছেন এবং এটার পরিবেশের যে কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা তারা সম্প্রচার করছেন। যাই হোক, তাল গাছের যে উপকারিতা সম্পর্কে যদি বলা হয় তাহলে কল্পনার অতীত। পাকা তাল থেকে শুরু করে, তালের শ্বাস থেকে শুরু করে, তাল পাতা থেকে শুরু করে, একটা সময় এই তাল পত্রের ঋষি মহর্ষিরা বেদ বেদান্ত কত শাস্ত্র আদি লিখেছেন। এবার ভাবুন কি ধরনের কুসংস্কার যে বাস্তুশাস্ত্রে লিখেছে তাল গাছ মোটেই বাড়িতে রাখবেন না, তাহলে আপনার অর্থকষ্ট, দুর্ভোগ সব। ঋষিদের জীবনে অর্থকষ্ট, দুর্ভোগ, অশান্তি, মারামারি, ঝগড়াঝাটি এই জন্যই লেগেছিল বোধহয়, কারণ তারা তাল পাতায় লিখেছিল এই সমস্ত জিনিসপত্র। অদ্ভুত সব ব্যাপার। পাকা তালের গুরুত্ব সম্পর্কে, কাঁচা তালের গুরুত্ব সম্পর্কে এগুলো কল্পনার অতীত, ভাবা যাবে না। তালের গুড় কি উপকারী জিনিস। যাই হোক, এখন আমরা স্বাস্থ্য উপকারিতাটা জেনে নিই। তার আগে একটু বলে রাখি, এই যে বজ্রপাত হবে এই সমস্ত বলছে না, যারা বলছেন এগুলো মিনিমাম সায়েন্টিফিক তথ্য তাদের জানা নেই। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন বা বিজ্ঞানে প্রমাণিত হয়েছে যে তাল গাছের যে বাকলে এক ধরনের পুরু কার্বন থাকে, যা বজ্রপাতের যে ইলেকট্রন কণাগুলো সেটা শোষণ করে নয়। সর্বোপরি বলা যায় যে তাল গাছ বজ্রপাত নিরোধক গুণ সম্পন্ন, অর্থাৎ বজ্রপাত নিরোধ করে। আর যদি পড়েও তাহলে ওই পুরো কার্বন ইলেকট্রন কণাগুলোকে শোষণ করে নেয় বজ্রপাতে, তাহলে বরং আমার বজ্রপাত থেকে বাঁচিয়ে দিচ্ছে বাড়িতে তাল গাছ থাকলে। কারা এটা সম্প্রচার করছেন এবার ভাবুন। বিজ্ঞান জানা নেই, খুব সাধারণ ব্যাপার, হতেই পারে, কিন্তু তার মানে একেবারেই লাগানো যাবে না, একেবারে এক বাক্যে সরাসরি বলে দেওয়া সেটাও নাই। বলেছে ঠিক আছে, বাস্তুশাস্ত্রে বলেছে লাগাবেন না, তারপরে অর্থকষ্ট, দুর্ভোগ, অশান্তি নানান কিছুতে আপনার জীবনে ভরে যাবে, রোগ ব্যাধিতে। মানে এই যে দুর্বিষহ কথাবার্তা এবং ভয়ানক প্যানিক তৈরি করে দিচ্ছে, এটা তো একটু বলবো অপসম্প্রচার, মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া। যাই হোক, মানুষ একটু সুস্থ থাকতো, মানুষ তো ভোরকে চমকে একেবারে লটকে চটকে ফটকে একেবারে একাকার হয়ে যাবে। যাকে একটু বাজে ভাষায় বলতেছি, কিছু বলার নেই। মানে এই সমস্ত বিকৃত সম্প্রচার শুনেই আমারও একটু ভাষার বিকৃতিকরণ আসছে আর কি। যাই হোক, তাল গাছের অনেক উপকারিতা রয়েছে। স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা জেনে নিই। তালে প্রচুর ক্যালসিয়াম রয়েছে, ফসফরাস থাকে, যা দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধ করে। এবার ভাবুন কোন বেটা এই সমস্ত বলছেন। তালে ভিটামিন বি থাকে, রোগ প্রতিরোধে সাহায্য করে। তালের রসে ভিটামিন এ, বি, সি এবং জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়াম ও আয়রন জাতীয় পুষ্টি উপাদান রয়েছে। অকল্পনীয়, অকল্পনীয়। আমরা প্রচুর তাল খেয়েছি, ছোটবেলা থেকে তাল খেতে খেতে বড় হয়েছি, তালের গুড়, তালের রস খেতে খেতে বড় হয়েছি, এখন বুঝতে পারছি। তারপরে বিশ্বের অনেক জায়গায় তাল গাছ সৌন্দর্যের প্রতীক এবং আরামের উৎস। ভাবো, বিশ্বের অনেক জায়গায় এর গুরুত্ব রয়েছে। সর্বোপরি যদি আজকে ইলেকট্রিক দুনিয়া না আসতো, টেকনোলজিক্যাল দুনিয়া না আসতো, তাহলে তালপাতার পাখাই কিন্তু আমাদের জীবনে প্রশান্তি দান করতো, তাল গাছ লাগাতে হতো। এই বেটারা যারা বলছেন এই যুগে জন্ম নিয়েছে তো তাল গাছ কখনো চোখে দেখেনি, এই জন্য এভাবে বলে ফেলছে হয়তো। যাই হোক, এখন সময় অত্যন্ত কম, তবুও সংক্ষেপে বলছি। এই যে শিমুল গাছ সম্পর্কে বলেছে, শিমুল গাছ, শিমুলের মূল, এগুলো আয়ুর্বেদিক প্রোডাক্ট। কারা এগুলো বলছেন বাস্তুশাস্ত্র না জেনে শুনে, কোথায় লেখা আছে কিভাবে বলছেন বাড়িতে লাগাবেন না, সত্যি দুর্ভাগ্য। যাই হোক, তাদের জন্য দুর্ভাগ্য যারা বাড়িতে লাগিয়েছেন, মানে একটু দূরত্ব বজায় রেখে পরিবেশ পরিস্থিতি দিক নির্দেশনা অনুসারে লাগিয়েছেন, অবশ্য তাদের জন্য দুর্ভাগ্য নয়। যারা বলছেন, নিষেধ করছেন, তাদের জন্য এটা দুর্ভাগ্য, কারণ প্রথমত সে অক্সিজেন বন্ধ করে দেবে তার নাকে। যাই হোক, শিমুল গাছের উপকারিতা আমরা একটু জানি। শিমুলের মূল রক্ত স্বল্পতা নিরাময়ে সাহায্য করে। শিমুলের মূল ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রণ, ফুসকুড়ি উপশমে কার্যকর। শিমুলের মূল মূত্রবর্ধক হিসেবে কাজ করে। যাদের মূত্র কমে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি মারাত্মক সমস্যা, তাদের ক্ষেত্রে বাড়ানোর ক্ষেত্রে এটা কাজে লাগবে। শিমুলের ছাল চূর্ণ করে রক্ত আমাশয়ে উপকার পাওয়া যায়। শিমুল তুলা দিয়ে তাতে শিমুল গাছের ছাল অর্থাৎ মোষ রস দিয়ে ভিজিয়ে পোড়া ঘায়ে দিন, ঘা সেরে যাবে। শিমুলের শেকড় রক্তের হিমোগ্লোবিন মাত্রা বাড়াতে সাহায্য করে। শিমুলের মূল যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
বিভিন্ন যৌন সমস্যার ক্ষেত্রে এবং শুক্রাণুর মান বৃদ্ধি করে। এবার ভাবুন কারা এটা বলছেন। আমি পূর্বেই বলেছি এটা একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট, কারণ আয়ুর্বেদিক ফর্মুলাতে শিমুলের মূল মারাত্মক উপকারী। গাছ থেকে তো আমরা অক্সিজেন পাচ্ছি, এগুলো তো কল্পনার অতীত, এগুলো তো আর ব্যাখ্যার কিছু নেই। এবার বলছে বাস্তুশাস্ত্রে লাগানো যাবে না। এবার তার কাছে জিজ্ঞাসা করতে হবে কোথায় লেখা আছে, কি বৃত্তান্ত। কিন্তু আমার কাছে, আমার দৃষ্টিকোণ থেকে কিন্তু এরকম কিছু ধরা পড়েনি। আর যারা সত্যিকারের বিজ্ঞানসম্মত মস্তিষ্ক নিয়ে চলেন তারা নিশ্চিত 99% মানুষ আমার কথার সপক্ষে থাকবেন। আমরা এখন একটু বাঁশ গাছ নিয়ে কথা বলি। বাঁশ গাছ সম্পর্কে বলছেন যে একেবারে বাড়িতে লাগানো যাবে না, ভূত প্রেতে ভরে যাবে, নানান কিছু সমস্ত ব্যাপার রয়েছে। যদি লাগাতেও হয় তাহলে বাড়ির অত্যন্ত অনেক পেছনের দিকে লাগাবেন, এই সমস্ত বলছেন বাস্তুশাস্ত্র অনুসারে। তো যাই হোক, কিন্তু আমি কিন্তু এরকম কিছুই বলছি না। হ্যাঁ, নির্দিষ্ট দিকে লাগাবেন, কিন্তু বাঁশ গাছ যারা বলছেন বাড়িতে লাগাবেন না তাদের জন্য কিন্তু যুক্তিসঙ্গত নয়। কারণ বাঁশকে বৃদ্ধি, শক্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়েছে, বিশেষ করে চায়নাতে আপনারা দেখুন ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় বাঁশের ব্যবহার। কারণ চীন দেশে কিন্তু এটা পবিত্রতার প্রতীক হিসেবে বা ডিভাইনিটির সাথে সম্পৃক্ত হিসেবে একে মানা হয়। এই জন্য চীন এত উন্নত রাষ্ট্র। আর আপনারা এত বাস্তুতন্ত্র করছেন, এটা লাগাবেন না, সেটা লাগাবেন, বাঁশ লাগাবেন না। আমাদের যে সর্বনাশ হয়ে যাচ্ছে, আর বাঁশ কোথা থেকে কোথায় ঢুকে যাচ্ছে এটা আমরা এখনো বুঝতে পারছি না। আর চীন অনেক উপরে উঠে যাচ্ছে। এবার বুঝুন, আমেরিকা উপরে উঠে যাচ্ছে ক্যাকটাস লাগিয়ে, আর এদিকে বাঁশ লাগিয়ে চায়না উপরে উঠে যাচ্ছে। বিশ্বের প্রথম এবং দ্বিতীয় অবস্থায় রয়েছে তারা। ভারতের অবস্থান কোথায়? এরা শুধু ওই জনসংখ্যা বাড়াচ্ছে, আর এটা লাগাবেন না, ওটা লাগাবেন না, এই সমস্ত করে মরেছে। যাই হোক, ছাড়ো। বাঁশের কাঠ ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে, একেবারে পজিটিভ। যারা নেগেটিভ কথা চিন্তা করছেন যে ভূত প্রেত আসবে, নেগেটিভ শক্তি, না। বাঁশের কাঠে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে। বাড়িতে বাঁশ গাছ রাখলে 5টি উপাদানের ভারসাম্য বজায় থাকে। একটি নির্দিষ্ট দিক আছে, লাগাতে হবে। বাঁশ গাছ বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করে। এবার ভাবতে পারছেন, বাঁশ গাছ বাস্তুতন্ত্রের একটি অপরিহার্য অংশ। এবার ভাবুন, কারা বাস্তুশাস্ত্রের মতো বলছেন এটা লাগানো যাবে না গৃহে, আর কারা এটা শুনে ধন্য ধন্য করছেন আর বাড়ি থেকে গাছপালা কেটে ফেলছেন, লাগাচ্ছেন না। বাঁশ ব্যবসায়ী ক্ষেত্রে ভীষণ উপকার। আমাদের আত্মীয়ের এক পরিবারে তো বাঁশ গাছ রয়েছে, বিশাল বড় ঝাড়। ওই তো কেটে কেটে তার সারা জীবনের সংসারটাই চলে গেল। আমি বুঝলাম না অর্থ কষ্ট কোথায় হয়। তাছাড়া একটা সময় বাঁশের ঘর, কাঠের ঘর এগুলো হয়েছে। সুতরাং এখন বিল্ডিং বাড়ি হয়েছে, বিল্ডিং বাড়ি তৈরি করতে গেলেও তো বাঁশ লাগছে, কাঠ লাগছে। আমি বুঝলাম না, বিশাল বড় একটি ফ্ল্যাট তৈরি করতে গেলে, বিশাল বড় একটি 5 স্টার হোটেল তৈরি করতে গেলেও সেখানে বাঁশের ব্যবহার রয়েছে। এগুলো তাদের কমন সেন্সটা নেই, জানা নেই বাঁশ কত বড় উপকারী জিনিস। এই সমস্ত কাঠ বাঁশ যদি না থাকে তাহলে তো কখনো ঘর বাড়ি বিল্ডিং আদি তৈরি হবে না ভাই। সব থেকে বড় কথা হচ্ছে কৃষ্ণের হাতে বাঁশই রয়েছে। ভাবুন এবার, ভগবান শ্রীকৃষ্ণের হাতে, যাকে আমরা ভগবান ইষ্টদেবতা বলে আমরা ধন্য হয়ে যাই এবং সারা পৃথিবীর মানুষ তাকে মানে, হুইজ সুপ্রিম লর্ড, সেই ভগবান শ্রীকৃষ্ণের হাতে একটা বাঁশের বাঁশি রয়েছে, তাও পোড়া বাঁশি। এবার ভাবুন কি আমাদের আদর্শ আর কোন শাস্ত্রের অর্থ আমরা করছি। এবার ভাবুন, তাছাড়া বাঁশ বস্ত্রশিল্পে, কাগজ শিল্পে বিরাটভাবে ব্যবহৃত হয়। এটা যারা জানেন না কেন বলছেন, আমি সত্যি আর ঠিক রাখা যাচ্ছে না। যাই হোক, বাঁশের ক্ষেত্রে মেডিকেল সায়েন্স কি বলছে একটু শুনুন। পুষ্টিবিদরা বলছেন যে রান্না করা বাঁশে ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট, পটাশিয়াম, ভিটামিন ই, আয়রন পাওয়া যায়, শরীরকে চাঙ্গা রাখে এবং রোগ প্রতিরোধ করে। এবার বুঝুন, খারাপ কোলেস্টেরল কমাতে বাঁশ হার্টের জন্য ভালো। এ বাবা, এ আবার আয়ুর্বেদিক সিস্টেমের ভেতরে ঢুকে যাচ্ছে। কোথায় বাস্তুতন্ত্র আবার কোথায় আয়ুর্বেদিক, ভাবুন। এবার আমরা অন্তিমে বাবলা প্রসঙ্গে যাই। বাবলা গাছ, আর সবগুলো বলা সম্ভব নয়, অলরেডি অনেক সময় চলে গেছে। যাই হোক, বিশদ আলোচনা। তো বাবলা গাছ, আপনারা বৃন্দাবনে কখনো গেছেন? যারা গেছেন তারা দেখতে পাবেন বাবলা জাতীয় গাছ ভর্তি, বাবলা জাতীয় গাছের ঝুপড়িতে ভর্তি। অনেক বড় বড় মহাত্মারা এই বাবলা গাছের ঝুপড়ির ভেতরে থেকে তপস্যা করে, ভজন আদি করে, সাধন আদি করে তারা সিদ্ধত্ব লাভ করেছিলেন। এগুলো গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ভেতরে কয়েকজন উৎকৃষ্ট ভগবত ভক্ত ছিলেন, যারা গোস্বামীপাদগণ বলে জানা যায়। তারা কিন্তু সাধনা সিদ্ধি লাভ করেছিলেন এরকম সব ঝুপড়ি বুপড়ির ভেতরের থেকে। আজও তার প্রমাণ রয়েছে, আজও তার সাক্ষ্য দেয়। সব থেকে বড় কথা হচ্ছে, বৃন্দাবন ভূমি এত বড় পবিত্র ভূমি, সেখানে বাবলা গাছ। তাহলে সেখানে পবিত্রতা কোথায়? সেখানে অর্থ কোথায়? সেখানে তো শুধুই দুর্ভাগ্য, সেখানেই শুধুই অর্থ কষ্ট। অথচ বৃন্দাবনে এখন ব্যবসা করে মানুষ
কোটিপতি লক্ষপতি হয়ে যাচ্ছে। প্রচুর লক্ষাধিক লক্ষ লক্ষ এখন বাঙালি জানা যায় সেখানে গিয়ে তুলসী কাঠ বিক্রি করে পর্যন্ত তারা এখন অবস্থা ফিরিয়ে ফেলেছে। যাদের খাওয়া জুটতো না তারা সেখানে ঘরবাড়ি করে আনন্দ ফুর্তিতে আছেন এবং ভগবানের নামদান নিয়ে আছেন। ভাবুন এবার, তাহলে যে বৃন্দাবন ভূমিতে, বৃন্দাবন তো একটি ধাম, একটি আলয়, একটি গৃহ, চিন্ময় গৃহ, চিন্ময় ধাম, তাহলে সেই চিন্ময় ধামে বাবলা বৃক্ষ, তাহলে তো অর্থকষ্ট দুর্ভাগ্য এই সমস্ত তো ভরে যাবে। তবে হ্যাঁ, লৌকিক দৃষ্টিকোণ থেকে আমরা যেটা দেখি বাইরে কিন্তু অনেক ধরনের বিচ্ছিন্নতা রয়েছে, অনেক ধরনের ভালো মন্দ খারাপ আদি এই সমস্ত মিশে আছে, কিন্তু অতীন্দ্রিয় দৃষ্টিকোণ থেকে চিন্ময় বৃন্দাবন ধাম যেটা ছিল সেটাই আছে এবং সেটাই থাকবে। যদি প্রয়োজন হয় সেটা নিত্যধামে লীন প্রাপ্ত হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বৃন্দাবন ধাম পবিত্র চিন্ময় ধাম, সেখানে বাবলা গাছ রয়েছে, তাহলে আমার বাড়িতে বাবলা গাছ বা আপনার বাড়িতে বাবলা গাছ থাকতে অসুবিধা কোথায়? কোন বাস্তুশাস্ত্রে এই সিদ্ধান্তটা উঠে এসেছে? এবার বাবলা গাছের কিন্তু আয়ুর্বেদিক গুণাগুণ আছে, মেডিকেল গুণাগুণ আছে, এগুলো আর আমি বলছি না, ছেড়ে দেন। এবার আমি অবশেষে একটি কথা বলবো, সেটা হচ্ছে সমস্ত আয়ুর্বেদিক প্রোডাক্ট বলুন, গাছপালা বলুন, উদ্ভিদ বলুন, ভেষজ বলুন, যে কোনো জিনিস গ্রহণ করুন তার মাত্রা বজায় রেখে, নির্দিষ্ট পরিমাণ রেখে, সময় অনুসারে, পাত্র অনুসারে, সংস্কার অনুসারে এবং প্রকৃত একটি সুচিকিৎসকের পরামর্শ অনুসারে, গাইড অনুসারে। এটা আপনাকে করতেই হবে। যদি তার এক্সেসিভ কিছু হয়ে যায়, আপনি যদি একটু অতিরঞ্জিত কিছু করে ফেলেন, যেমন এইটা অতিরঞ্জিত রূপে সম্প্রচার হচ্ছে, তাতে ক্ষতিকারক ব্যাপারটি ছড়িয়ে পড়ছে। আমি বলবো সেই দিক থেকে মাথা ঠিক রাখবেন। সঠিক গাইড, সঠিক বিচার বিশ্লেষণ ছাড়া এক কদম আমাদের সত্যি এগিয়ে যাওয়া ঠিক নয়। এই জন্য প্রচুর পড়াশুনো করতে হবে এবং আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতিকে জানবার চেষ্টা করতে হবে। আরও তো রয়েছে, কলা গাছ রয়েছে, মেহেন্দি গাছ রয়েছে, আর বর্ণনা করা সম্ভব নয়। তবে অন্তিমে একটি রসিকতার ছলে বলবো, তবে বাস্তব, আমাদের মানে এক কাকার পরিবারে মোটামুটি 2-3 বিঘা নিয়ে সম্পত্তি বাড়িটা, তা গৃহের সামনেই আমি একটি জায়গায় শুনছিলাম যে কলা গাছ লাগাবেন না, যদিও লাগান বাড়ির পেছনে, সামনে লাগাবেন না। পুরো কলা গাছের চাষ হয় বাড়ির সামনে, বাঁ দিকটাতে, ডান দিকটাতে, পেছন দিকটাতে। কুড়ে ঘর ছিল, এখন সেখানে দামি বিল্ডিং হয়েছে। গেলে দেখায়, আমাদেরকে দেখায়, বাবু আসো আসো দেখো, এই বিল্ডিংটা করেছি, এটা করেছি, বেশ কয়েক লক্ষ টাকা খরচা করে বাড়িটা করেছে, ব্যাংকে প্রচুর টাকা জমেছে, ছেলে সাউথ ইন্ডিয়াতে চাকরি বাকরি করছে, ভালো আছে রীতিমতো। বয়স হয়েছে 60-70 বছর, এখনো মাথায় বলা চলে যে 70 থেকে 80 কিলো ওজনের মাটির ঝুড়ি নিতে পারে এবং প্রত্যেক দিন বাড়িতে কাজকর্ম ছাড়াও বাইরে কাজ করতে চলে যায়, 6 ঘন্টা ডিউটি করে, কঠোর পরিশ্রম করে, দিব্যি ভালো আছে, কোনো অশান্তি ঝগড়াঝাটি কিছুই নেই। বিশেষ করে আমি যে পরিবারটার কথা বলছি, আমার স্বচক্ষে দেখা, দীর্ঘ 15-20 বছর ধরে দেখছি। তাহলে কারা বলছেন কলা গাছ সামনে লাগানো যাবে না? হ্যাঁ, যদি বাস্তুশাস্ত্রে এটা থাকে আমি অবশ্যই মানতে বলবো, বাস্তুশাস্ত্র সিদ্ধান্তটাকে মানবেন, কিন্তু কুসংস্কার আলাদা জিনিস আর বিজ্ঞান আলাদা জিনিস। আর যারা এই অপসম্প্রচার করছেন তারা তো একেবারে দিগ্ভ্রষ্ট, ভ্রষ্টাচার সম্প্রচার করছেন। এই দিক থেকে মাথা ঠিক রেখে সঠিকভাবে চলুন, সনাতন সংস্কৃতি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে চলবেন, কিন্তু বিজ্ঞানের দৃষ্টিকোণ যেন ঠিক থাকে। কারণ শাস্ত্রের মর্মার্থ সবাই কিন্তু বোঝে না। ওই যা লেখা আছে, আর সব সংস্কৃতির লেখা মানেই, সমস্ত গ্রন্থ মানেই কিন্তু সেটা আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতির মূল প্রতিপাদ্য বিষয়, তাও নাও হতে পারে। বহু মানুষ কিন্তু অপভ্রংশটাকে শাস্ত্র আকারে সমাজে প্রসার করছেন এবং সেগুলো এসেছে, সেগুলো বর্তমান সময়ে অনেক শাস্ত্র হয়ে গেছে। সেদিকে লক্ষ্য রাখতে হবে, কোনটা আদি গ্রন্থ, কোনটা আদি শাস্ত্র, এই সমস্ত বিচার বিশ্লেষণ করে তারপর আপনাকে সিদ্ধান্ত উপনীত হতে হবে। সর্বোপরি আমি বলবো যে 2-1টি গাছ আছে হয়তো বিষাক্ত কোনো পয়জন পরিত্যাগ করে, কিন্তু অধিকাংশ গাছ কিন্তু অক্সিজেন দেয়, আমাদের পবিত্র জীবনী শক্তি প্রদান করে প্রতি মুহূর্তে। সুতরাং গাছ আমাদের শুধু বন্ধু নয়, সে আমাদের পিতামাতার মতো। সে আমাদের পিতামাতাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। পিতামাতার ভেতরে যদি অক্সিজেন না থাকে তাহলে আমি বেঁচে থাকবো সন্তান, তাহলে সত্যি অক্সিজেন আমাদের পিতামাতা স্বরূপ এবং গাছ হচ্ছে আমাদের মাতা স্বরূপ যদি বলতে হয়। জয় মা।